কলকাতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা বর্ণনের ষষ্ঠ পর্বে। আমি একটু আগের পর্বের একটুখানি রিক্যাপ দিয়ে নিতে চাই। আগের পর্বে আমরা শিখেছি বহু শব্দের ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ, অর্থাৎ ব মানে যেহেতু বহন করা, তো বউ বলতে বোঝায় আমরা ছোট থেকে বড় হওয়ার সময় আমাদের পরিবারের লালন পালন হওয়ার সময় আমরা যে শিক্ষা বা সংস্কৃতি পাই, সেই শিক্ষা সংস্কৃতি ভাবধারা ধ্যান ধারণা আমরা জীবনের চলার পথে বহন করে নিয়ে চলি। তারপর যখন দুজন মানুষ একত্রিত হয়ে যখন একসাথে যখন পথ চলা শুরু করে, তখন যে একটা নতুন জীবনের মোড় শুরু হয়, সেখানে প্রত্যেকের নিজস্ব নিজস্ব যে যা বহন করে চলেছে এতদিন, তার যে সেই ধ্যান ধারণার যে নবরূপে উত্তরণ হয়, তার ফলে অর্থাৎ নবরূপে উত্তরণকে রস্যকার দিয়ে আর কি প্রকাশ করা হয়। তো সেই ক্ষেত্রে সেই হিসেবে তাকে যে আগের সংস্কৃতি থেকে পরবর্তী একটা নতুন সংস্কৃতিতে যখন তার ট্রান্সফর্মটা হচ্ছে, সেই জন্য তাকে বউ বলা হয়। আর এই ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ থেকে আমরা এটা বুঝতে পারি যে ছেলে আর মেয়ে উভয়কেই বউ বলা যায় শব্দার্থ অনুযায়ী, কিন্তু আমাদের সমাজের পিতৃতান্ত্রিক যে অভ্যেস চলে আসছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে, তার ফলে নির্দিষ্ট করে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এই বউ শব্দটা আর কি ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে এভাবে চলে এসছে যে মেয়েরাই নিজেদের ঘর ছেড়ে চলে আসছে, এইভাবে একটা ভুল ধারণা ইম্পোজ করা হয়, চাপিয়ে দেওয়া হয়। তো এটা আমরা শিখলাম। আর নারায়ণ বাবু আজকে আমাদেরকে বৌনি শব্দের মানে বোঝাবেন বলেছেন। আর গত সপ্তাহের গত পর্বের পঞ্চম পর্বে একটা কমেন্ট এসছে যে বর শব্দের মানে কি, বর শব্দের অর্থ কি, বর কেন বলা হয় জানতে চাই, একজন কমেন্ট করেছেন। তো নারায়ণ বাবু, আপনি আগের দিনের ওই বর শব্দটা যদি একটুখানি ছোট করে বুঝিয়ে দেন, তারপরে আপনি আজকের নতুন বৌনি যেটা আপনি বলবেন বলেছিলেন সেটা যদি এগিয়ে যান তো খুব ভালো হয়। বর শব্দটা তো ব আর র নিয়ে, তো প্রথমে ব বর্ণের অর্থটাই আমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি। সেটা না হওয়া কোনো দোষের নয়, সকলেরই হতে পারে, কারণ বিষয়টা এত নতুন যে বর্ণের অর্থ হয় এটাই অনেক বাঙালি জানেন না। অনেক না, প্রায় 99.99% মানুষই বাঙালি জানেন না। তারা জানেন বর্ণের কোনো অর্থ হয় না, শব্দের অর্থ অভিধান থেকে জেনে বা পরিবারের থেকে স্কুল কলেজে শব্দগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে কি অর্থে সেটা শুনে দেখে আমরা বোঝার চেষ্টা করি। কিন্তু বর্ণগুলোর যে একটা স্বাধীন একটা ভূমিকা আছে, বর্ণের ভেতরে একটা অর্থের ধারণা আছে, সেটাই একেবারে নতুন। ফলে সেই জন্যই বহনের কথা যখন আমরা বলছি, বর্ণের উপরে আমরা একটা সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছি। দুনিয়াতে যত রকমের বহন কর্ম আছে, মানুষ যত রকমের বহন কর্ম করে, এমনকি প্রাণীকুলও করে। পিঁপড়েও তো তার চাইতে অনেক বেশি ওজন, দেহের ওজনের চাইতে অনেক বেশি ওজন তারা বয়ে নিয়ে বেড়ায়। তারা হয়তো তাদেরও বুদ্ধি আছে, শৃঙ্খলা আছে, একটা চেতনা আছে যে শৃঙ্খলিতভাবে যৌথভাবে থেকে তাদের প্রাণ নির্বাহ করতে হবে। সমাজ, পিঁপড়ে সমাজ গঠন করে তারা চলে, মৌমাছিদের সমাজ, এগুলো জানেন আপনারা। কিন্তু আমরা প্রাত্যহিক জীবনেও এত রকমের বহন আমাদের করতে হয়। আমার নিজের দেহটাকেই বহন করতে, দেহটা যখন বাড়তে থাকে, তার ওজনে বাড়তে থাকে, সেই দেহটাকেও আমার পায়ের উপরে ভর দিয়ে বহন করে নিয়ে চলতে হয়। মনের বোঝা, মনের ভেতরে কত রকমের বোঝা আছে, কত রকমের জ্ঞান, শিক্ষা, ধর্ম, বোধ, নীতি, অনেক কিছু শিক্ষার বিষয় আছে, ছড়ার বিজ্ঞান আছে, হ্যাঁ, কলা বিভাগের কত রকমের শাস্ত্র আছে, দর্শন আছে, অধ্যাত্ম ভাবনা আছে, এগুলো। তা আমরা ভারবাহী মানুষ, আমাদের বহন ক্রিয়া কোনো না কোনোভাবে। আর বহন কর্মটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বর বউয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যদি সেইভাবে সীমাবদ্ধ করে আলোচনা, তাহলে আমরা বয়ের বর্ণ এবং বরের অর্থও বুঝতে পারবো না। বর শব্দের অর্থ হচ্ছে আবর্তনবাহী, রহে যাহাতে। আবর্তনবাহী মানে আমরা তো বর্তিত হই, এই চরাচরে আমরা আচরণ বিচরণ করি, আমরা বিচরণ করি। চরাচর, চরের জগৎ, যারা যেসব প্রাণীরা চরে বেড়ায়, আর যারা চরে না, অচর, চর এবং অচর মিলে চরাচর। এই চরাচরে আমরা এত কিছু বহন করি
এবং সেই বহন করে বোঝা নিয়ে আমরা আবর্তিত হই। পৃথিবী তার অক্ষরেখার উপরে আবর্তিত হয়, পৃথিবী আবার সূর্যের চারিদিকে নিজস্ব কক্ষপথেও আবর্তিত হয়। আমাদের জীবনও তাই, ব্যক্তিকে কেন্দ্র করে বা পরিবারকে কেন্দ্র করে আমরা আবর্তিত হই, আবর্তনকে বহন করি আমরা। তো আবর্তনবাহী রহে যাহাতে, অথবা এইভাবে বুঝতে যদি অসুবিধা হয়, এটা তো ক্রিয়াভিত্তিক অর্থ, বর্ণভিত্তিক অর্থ, এর এর অর্থের ব্যাপকতা অনেক বেশি। এইটা বুঝতে অসুবিধা হবে, অনেক প্রশ্ন আসবে। বর শব্দের অর্থ তো বুঝলাম না কিছুই। আমরা সহজভাবে একটা অর্থ বলতে পারি, যাকে বরণ করা হয় তাকেই বর বলে। তা আমরা কি শুধু সবসময় কি আমাদের চিন্তাধারাটা বর আর বউকে নিয়ে? তা তো নয়। আমি যখন বলি মন্ত্রী বর, বা আমরা যদি বলি কবি বর, যে কবিকে বরণ করা হয়েছে, কবি বলে স্বীকৃতি দেয়, তিনি তাহলে বর। তাহলে কবি বর বলবে কেন? আমি আমার জীবনে ফেসবুকে অসংখ্য মানুষ এখানে থাকেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুকের সদস্য, সবাই তো আমার বন্ধু নন, মিত্র নন। তাহলে আমি যাদেরকে মিত্রত্বে, যাদের সঙ্গে সম্পর্কিত হয়েছি, যাদের সঙ্গে আমি সম্পর্ককে বহন করে নিয়ে চলেছি, তাকে আমি মিত্রবর বলে সম্বোধন করি। সবসময় বরবধূর মধ্যে আমি স্টিক করে আছি কেন? লিঙ্গভিত্তিক চিন্তায়, একটা দৈহিক দেহের লিঙ্গভিত্তিক বিভাজনের মধ্যে বহনের তাৎপর্য অনেক বিশাল বিশাল বহন ক্রিয়ার জগৎ আছে। এই সমস্ত ভূমিকাগুলো পালন করবে ওই বর্ণটি। ভাষাতে, শব্দে এই বর্ণের ভূমিকা হবে। এই জন্যই আমরা ধ্বনি থেকে বর্ণকে আলাদা করে বিশেষভাবে তার একটা মর্যাদা দিয়েছি, তাকে বরণ করে নেওয়া হয়েছে বর্ণমালার সদস্য হিসেবে। শব্দ পরিবার গঠনের ক্ষেত্রে এই সদস্যদের বিশাল ভূমিকা থাকবে, এবং ছোট ছোট শব্দ পরিবার, বড় বড় শব্দ পরিবার, অনেকগুলো শব্দ পরিবার মিলে একটা পাড়া বা একটা সমাজ তৈরি হবে, একটা গোষ্ঠী, একটা বাক্য গঠন হবে, বা বাক্য দিয়ে অনেক বড় একটা রচনা, প্রবন্ধ বা একটা কবিতা বা একটা গল্প বা একটা উপন্যাস করে একটা জীবনের পরিক্রমা, একটা অধ্যায় সেখানে দেখানো যেতে পারে। আমাদের মানব সংসারের অনেক চিত্র আমরা সেখানে ধরে রাখতে পারি। সেই বর্ণের ভূমিকা, বর্ণের যদি অর্থ না থাকে তাহলে শব্দের অর্থ হবে কি করে? শব্দের যদি অর্থ না থাকে বাক্যের অর্থ হবে কি করে? আপনি যে নীল রঙের পোশাকটা পরে আছেন, সেই নীল রঙের পোশাকটা নীল এই জন্য যে সেই পোশাকের যে সুতোটা ছিল, সেই সুতোটা ছিল ওই রঙের, সেই রঙের একটা, ওই রংটা যদি না থাকতো তাহলে আপনার পোশাকে এই রংটা ফুটে উঠতো না। তেমনি বর্ণের যদি অর্থ না থাকে তাহলে শব্দের অর্থ তৈরি হবে কি করে? এই রুটে যেতে হবে, উচ্চারণের, শব্দের, সাউন্ডের বা বর্ণের বা অ্যালফাবেটের বা ফোনিমের বা মরফিমের, যাই বলুন, সিলাবেল বলুন। আমাদের ধাতু, বাংলায় আমরা ধাতু বলছি, বর্ণ বলছি, অক্ষর বলছি, ধ্বনি বলছি। তার ভেতরের অর্থটাকে আমাকে বুঝতে হবে। ধ্বনির ভেতরে একটা মেসেজ আছে, একটা সংবাদ থাকে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদের ভাষার জগৎ নির্মাণের ক্ষেত্রে। সেই জন্য প্রাচীন ভাষাশাস্ত্রীরা, আমাদের দেশের শব্দশাস্ত্রীরা, তারা আমাদের ষড়যন্ত্রের সঙ্গে মিল খাবে, তার সঙ্গে মানানসই হবে এরকম ধ্বনিগুলোকে নির্বাচন করেছিলেন, এবং সেগুলোকে বরণ করে তাকে বর হিসেবে বর্ণমালায় স্থান দিয়েছিলেন। বরণ করা হয়েছে বলে বর। এখন কর্মী হিসাবে যদি আমি কোনো মহিলাকে বরণ করি, আপনাকে সঞ্চালক বর বলতে পারি। আপনি অংশুমালী আপনাকে বরণ করেছে সঞ্চালক হিসেবে। আমি মাইকেল মধুসূদনের একটা লাইন বলছি, ওনার একটা কবিতা আছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, এই বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এরকম লাইন আছে না? এই যে পথিক বর শব্দটা, পথিক বর, এখানে বর কথার মানেটা কি? পথকে যিনি বরণ করেছেন, সেই পথিককে কবি বরণ করছেন। যারা এই পথ দিয়ে চলেন, বাংলা সাহিত্যের পথ ধরে যারা সাহিত্যের রস আস্বাদন করার জন্য সাহিত্যের অঙ্গনে প্রবেশ করতে এসেছেন, তাদেরকে বলছেন কবি মাইকেল মধুসূদন যে তিষ্ঠ ক্ষণকাল, জন্ম যদি তব এই বঙ্গে, তুমি যদি বাংলাভাষী হও, বাঙালি হও, হে পথিক, বাংলা ভাষার পথিক, পথিক বর, তুমি এখানে তিষ্ঠ, মানে কিছুক্ষণ থামো আমার এখানে। এই যে বর কথাটা ব্যবহার হলো, এখানে বরের মধ্যে কি কোনো ম্যাসকুলিনিটি, ফেমিনিটি আছে? নেই। বহন যদি নবরূপে উত্তীর্ণ হয়, বাহি যদি নবরূপে, তাকে বউ বলা হয়। বৌনির ভেতরে কোনো ফেমিনিটি আছে? বৌনি শব্দের ভেতরে ওখানে তো বর অশ্বৌ আছে। বউ তার যদি স্ত্রীকেই বোঝায়, মহিলাকেই বোঝায়, তাহলে তো বৌনি শব্দটা বানান বর অশ্বৌ দন্ত নয় দীর্ঘী, এরকম বানানে অভিধানেও থাকতো না।
তাহলে আমি বৌনি শব্দটা ওই জন্যই নির্বাচন করেছি, বর শব্দের ব্যাপকতা বোঝানোর জন্য। বৌনির শব্দের ভেতরে আরেকটা ইন্টারেস্টিং, আচ্ছা বর শব্দটা আরেকটু বলে নিই। বর মানে শুধু যাকে বরণ করা হচ্ছে না, আমি যেটা পেতে চাই, আমার যেটা প্রয়োজন, আমার বিকাশের জন্য, বৃদ্ধির জন্য, বেড়ে ওঠার জন্য যা প্রয়োজন, আমি প্রয়োজনে ঈশ্বরের কাছে বা যে দেবতার কাছে যিনি দিতে পারেন আমাকে, তার কাছে প্রার্থনা করি আমাকে দিন। গুরুর কাছে, শিক্ষকের কাছে, অধ্যাপকের কাছে, বাবার কাছে, গৃহস্বামী স্বামীর কাছে, মায়ের কাছে, আমরা পত্নীর কাছে আমি চাইতে পারি যে আমাকে একটা বর দাও, মানে আমার যেটা দিয়ে আমার প্রয়োজন সাধিত হবে। তাহলে বর শব্দটা হচ্ছে বরণ করা হয় যাকে, তাকেই বল। আপনারা সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঁকাবে, গুপি আর বাইন বর চাইলো ভূতের রাজার কাছে, তিনটে বর চেয়েছিল। শুন্ডি রাজ্যে যাবেন, তার জন্য তিনটে বর প্রার্থনা করেছিলেন। অর্থাৎ যেটা পেলে আমার অভীষ্ট লাভ হবে, আমার ইচ্ছা পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, সেই বরও, সে যে প্রার্থনার বিষয়, অভীষ্ট লাভের যে বিষয়, তাকেও বর বলে। কোনো ব্যক্তিকেই সবসময় বর বা বউ বলা হবে তা নয়। বোঝা গেল ব্যাপারটা? এই বৌনিতে দেখবেন বউ শব্দটা আছে, একটা দ্রব্য, যে দ্রব্যটা পাইকারের কাছ থেকে এনে বহন করে নিয়ে এসেছেন পাইকারের কাছ থেকে। এইবার উনি দিনের প্রথমে দোকান খুলে সমস্ত তো আগে বহন করে আর সব দ্রব্য সামগ্রী রয়েছে দোকানে, এবার উনি এটাকে কি করবেন, বহনটা অপবহনে নিয়ে যাবেন। আর তা বহন আর উনি করবেনই না, বহন থেকে মুক্ত হবেন। সেটা ওই দন্ত নয়ের অর্থ শুধু অনকৃত হলো না, মানে বহন ক্রিয়াটা চলমানতা বোঝালো না কোথাও, সেটা চলমানতা থেমে গিয়ে বহনকে অস্বীকার করা, নাকৃত করা, না করে দেওয়া। অর্থাৎ তিনি সেটা কাস্টমারের, ক্রেতার প্রয়োজনের আছে, তিনি মূল্য দিয়ে সেটা কিনে নিলেন। এইটা হলো নাকৃত করা, মানে বহন তাকে আর বইতে হবে না, এবার ক্রেতা সেটা বয়ে নিয়ে চলে যাবে। এখানে বহনটা নেই। এর বোঝা গেল ব্যাপারটা? নয়ের মানে নো হয়, আবার অন করাও হয়। প্রেক্ষিত অনুযায়ী সেটা নেগেটিভ অর্থে হচ্ছে না পজিটিভ ইতিবাচক অর্থে হচ্ছে, সেটা বুঝে নিতে হবে। এইগুলোই হচ্ছে আমাদের ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থের একটু বলতে পারেন এটা, কিন্তু এটা জানলে পরে যেটা হবে, এটা যারা প্রতীকী অর্থ মুখস্থ করে শিখে বড় হয়েছেন তাদের কাছে এটা প্রচন্ড কঠিন, দুর্বোধ্য বলে মনে হবে। ফলে তারা, আমি যদি যত ধীরেই বলি না কেন, তারও মনে হবে এটা আরো একটু ধীরে বললে বোধহয় বুঝতে সহজ হতো। ফলে আমাকে একজন বলেছেন, আমি তাকে সম্মান জানিয়ে বলছি যে আপনি, তার অভিযোগটা যথাযথ, যে কথা বলার সময় আমি তাড়াহুড়ো করছি মনে হলো। তাড়াহুড়ো করছি মানে আমি পঞ্চম পর্বে আমি একটু তাড়াহুড়ো সত্যিই করে ফেলেছিলাম। আমি তার জন্য মার্জনা চাইছি, কারণ আমার মাথায় ছিল এই দু তিনটে শব্দের ব্যাখ্যা দেওয়ার মতো যদি সময় না পাই, এটা আবার আরেকদিন গড়াবে, এইভাবে বিলম্বিত হবে। আমি বেশি শব্দ নিয়ে তো আলোচনা এখন করব না, আমি বর্ণমালার ব্যাখ্যাটা দিয়ে বর্ণগুলোর অর্থে আমি যাব আগে, তারপরে শব্দের বিশাল জগতে ঢুকবো, সেটা অন্য প্রশ্ন। সেটা যদি শুরুতেই করতে শুরু করি, তাহলে প্রশ্ন তেমন কিছু ওঠেনি। প্রশ্ন হাজার হাজার প্রশ্ন আসতে পারে, কারণ আপনি বয়ের বহন ক্রিয়াটাকে তো দেখার মতো চোখ তৈরি করতে হবে। অনেক এই বোবা শব্দের ভেতরেও তো ব আছে, সেখানে বহন কর্মটা কোথায় আছে, সে তো কিছু বলতেই পারে না, তার মনের ভাবটা প্রকাশও করার জায়গা নেই। তাহলে এই যে বয়ের ওখানে যে বটা নেতিবাচক ব, মানে নেগেটিভ ভ্যালু, আমি একটা জ্যামিতিক উদাহরণ দিয়ে দিই, এটা ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি একটু আগেই বলে দিচ্ছি। ধরুন আমরা জ্যামিতি শেখার সময় ত্রিভুজ, সমকোণ, এই সমস্ত বোঝার সময় একটা হরাইজন্টাল একটা লাইন, একটা আনুভূমিক রেখা টানা হয়, এ বি এক্স ওয়াই, সেটার উপরে একটা আলম্ব মানে লম্ব আকারে ভার্টিক্যাল একটা লাইন আমরা টেনে দিই, ও বিন্দুতে সেটা ছেদ করে। তাহলে ওই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে এ আর নিচে হচ্ছে বি, সেটা ও বিন্দুতে ছেদ করেছে, বাঁদিকে ওয়াই, বাঁদিকে এক্স, ডান দিকে ওয়াই। বিন্দু থেকে যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি পজিটিভ ভ্যালুর দিকে যান, আর ও বিন্দু থেকে যদি এক্স এর দিকে যান তাহলে সেটা কমতে থাকে, নেতিবাচক, মাইনাস ভ্যালু হতে থাকে। এই বর্ণগুলোর যে ভূমিকা, আমি যখন গকে বলছি তুমি যত গমন আছে, যত রকমের গমন আছে, সেই দায়িত্বটা তোমার। তাকে বরণ করা হয়েছে গ বর্ণকে, খ বর্ণকে বরণ করা হয়েছে খনন বা খাদন কর্মের জন্য। প্রত্যেকটা বর্ণই এক একটা ক্রিয়ার ভূমিকা পালন করবে এবং সেই ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত কিছুকে বহন করবে। এই ব্যাপারগুলো একটু জটিল, এটা সমস্যা সংকুল বোঝা, এটাকে ধাতস্থ করা, আত্মস্থ করা। ফলে আমি খুব দুঃখিত, ইসরাত জাহান হয়তো সেই দ্রুত তাড়াতাড়ি বলার জন্য হয়তো আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি বলবো যে যদি নতুন কিছু জানতে হয় এত সহজে আগ্রহ হারাবেন না।
আমার অনুরোধ রইল আপনি ধৈর্য ধরে শুনুন। আর তাছাড়া এই বইপত্রগুলো সহজলভ্য নয়। ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থবিধি জানলে যেটা হবে, আপনি একটা অখণ্ড অর্থকে ধরতে পারবেন। টুকরো টুকরো খণ্ড খণ্ড অনেক শব্দের অনেক অর্থকে আপনি এক সূত্রে ধরতে পারবেন। বাংলা ভাষার ঐশ্বর্যের পরিচয় পাবেন। বাংলা ভাষা যে একটা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, এবং যেটা ইউরোপ, দুর্ভাগ্যের ব্যাপার যে তারা হারিয়ে ফেলেছেন, তারা লোগো হিসেবে শব্দের অর্থ, বাইরে থেকে আরোপিত অর্থকেই তারা একমাত্র অর্থ বলে জানেন। সেই জানার ভেতরে যে খণ্ডবোধ আছে, তারা নানানভাবে সেই খণ্ডবোধ অতিক্রম করার চেষ্টা করেন। বিজ্ঞান এগিয়ে গেছে তাদের, তারা সেটা অতিক্রম করেছেন। যাই হোক, আমি একটু ছড়িয়ে যাচ্ছি। আমি আরো দু চারজন যারা প্রশংসা করেছেন, নিশিকান্ত বাবু, নীলাঞ্জন বাবু বলেছেন যে নীলাঞ্জন চ্যাটার্জি যদি উনি সশরীরে হাজির হতে পারতেন, সেটা আমাদের ফরম্যাটে, অংশুমালির ফরম্যাটে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না, সেই জন্য দুঃখিত। তাহলে উনি হয়তো অংশগ্রহণ করতেন, মতামত দিতেন। নিশিকান্ত বাবু অংশগ্রহণ করে বলেছেন ভালো লাগছে তার, প্রশংসা করেছেন। আমি প্রশংসার চাইতে আমি সমালোচনাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। ইশরত জাহান 4টে কমেন্ট করেছেন। পঞ্চম পর্ব তার ভালোই লাগেনি। কেউ বলেছেন, সমীর রক্ষিত বলেছেন সুন্দর বিশ্লেষণ। অনুশ্রী 3টে প্রশ্ন করেছেন। তার মধ্যে বর কেন বলা হয় আমি বললাম, যাকে বরণ করা হয় তাকেই বর বলা হয়। সুদীপ ঘোষাল, সমীর রক্ষিত এরাও বলেছেন। আমি মোটামুটি মেজর প্রশ্নগুলো, সমালোচনাগুলো, আরেকটা মেজর সমালোচনা ছিল সঞ্চালককে বলতে দিচ্ছি না। আমি খুব দুঃখিত, সঞ্চালক গঙ্গোত্রী দত্তের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক সময় হয়েছে আমি হয়তো মনে করেছি বলাটা শেষ হচ্ছে না, আমি বলিনি। হ্যাঁ, আমারটা একটা চন্দ দত্ত না, হ্যাঁ চন্দ, সরি, হ্যাঁ আমি গঙ্গোত্রী চন্দ। আসলে শিলিগুড়িতে গঙ্গোত্রী দত্ত নামে একজন মেয়র ছিলেন, ওই নামটার মাঝে মাঝে চলে আসে। আর আমি এরকম ভুল শব্দ চয়ন করে বলে ফেলি অনেক সময়, এটা আমার বিরাট বড় ত্রুটি। অনেক সময় শব্দ উপযুক্ত খুঁজে পাই না, দুঃখিত। আমি তো আপনাকে বহুদিন ধরে চিনি, আমি জানি আপনাকে, আপনার ছন্দ আমার একটু ভুল হয়ে গেছে। আপনি এতক্ষণ পর্যন্ত যা বললেন, একটা প্রশ্ন মনে হচ্ছে, সেটা হচ্ছে বৌনি শব্দতে রস্যৌকারের থাকার যে রস্যৌকারের থাকার কারণটা কি বিক্রেতা থেকে ক্রেতায় হস্তান্তর হিসেবে বাহি নিজেই তো সে বহন থেকে নিষ্কৃতি চাইছে, সে অন্যের উপরে বহনটা চাপিয়ে দিচ্ছে। এই যে অবস্থাটা একটা নবরূপ। হি ইজ ডিসচার্জিং হিজ মানে যে রেসপন্সিবিলিটি, সেটা নাকৃত করছেন। বহনের নবরূপে বহন, সেইটাই তার তো বহন করার কথা ছিল। বহন না করে তিনি অবহন করছেন বা অপবহন করছেন। অপমানে খারাপ নয়, যার ভেতরে পালন নেই। পালন আছে, সচেতনভাবে উনি পালন করে এটাকে ট্রান্সফার করে দিচ্ছেন। তো সেখানে বহনটা থেমে গেল। তাহলে তিনি বাহি থেকে বহন মুক্তির দিকে যাচ্ছেন, এটা একটা নবরূপ তো বটেই। উ বর্ণটা সেই কাজটা করছে। যেহেতু বউয়ের সঙ্গে উটা দেওয়া যেতে পারতো, তাহলে বু হতো, কিন্তু ওটা বউটা রেখেছেন কারণ বৌনি বয়ের সঙ্গে স্বরবর্ণটাকে, বটাকে অবিকৃত রেখেছেন, কারণ বয়ের আধার হিসেবে বা দিতে হতো, তাহলে বা বু দিতে হতো। সেটা বুঝতে একটু অসুবিধা হতো। যেমন ধরুন, আমি এরপরে একটা কবি শব্দে, ওখানে একটা ব আছে, কবি শব্দে দেখুন, কবি শব্দের অর্থ, এটার ব্যুৎপত্তি জানেন কি? না না না, অনেকেই জানেন, অনেকে জানেন না। ওটা এসছে কু শব্দ থেকে। কু বানানটা কি? কয়রস্যু ক যোগু, কু। ক যোগ উ হচ্ছে কু। তারপরে যদি অযোগ করি তাহলে হবে কব। কবি শব্দে কয়ের সঙ্গে যদি রস্যুকার যোগ করা, কু থেকে যদি আমরা শুরু করি, কুর সঙ্গে কু যোগ অ। আপনি হরিচরণ বন্দ্যোপাধ্যায় যত ব্যুৎপত্তি বিশ্লেষণ আছে দেখবেন, কবি শব্দের, কব শব্দের ব্যাখ্যা করছেন কয়রস্যু যোগ অ। কয়রস্যু যোগ অ যোগ করলে হয়ে যাবে কব। আর কয়রস্যুর সঙ্গে যদি ই যোগ করেন তাহলে হয়ে যাবে ওটা কবি। তাহলে এরকম কেন ব্যাপার হলো? আসলে ক থেকে এবার উটাকে আলাদা করে দিন। ক যোগ উ যোগ অ। আমরা জানি উ আর অ যোগ করলে কি হয়? উও হয়। উও মানে অন্তস্থ ব। তাহলে কুয়ের সঙ্গে যদি অযোগ করেন তাহলে কি হবে? কব হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। কু থেকে উটা আমি সরিয়ে দিলাম,
তাহলে উ কু কয় হসন্ত যোগ উ যোগ অ, এই তো। ক থেকে হুম উটাকে আলাদা করে দে, উ আর পরের অটা মিলে ব হয়ে গেল, তাহলে কব হয়ে গেল। হুম। তাহলে কবি হলে কি হবে, কু যোগ ই যদি দেয় তাহলে ওটা কবি হয়ে যাবে। মানে এখানে তার সক্রিয়তার প্রকাশ পাচ্ছে, কবিতা লেখা হ্যাঁ, বা এটা কবিতা এই যে চর্চা। এবার তাহলে কবি, আমরা যে এত কবি, বাংলাদেশে তো কবির অভাব নেই, আমরা যে তাদের কবি বলি, আমরা কি বুঝে বলি তাদের কবি, না কপ কপ করে বলে, মানে বক বক করেন বলেই তাদের কবি বলা হয়। ওই মঙ্গল কাব্যে আছে, আহ, শিব সম্পর্কে বলছেন কুকথায় পঞ্চমুখ শিব, শিবকে বলা হচ্ছে কুকথায় পঞ্চমুখ। আসলে উনি কবি, মহাকবি, আদি কবি, আদি স্রষ্টা সবকিছুর। শিবকে বলা হতো সাধারণ মানুষের কাছে, বলছেন উনি কুকথায় পঞ্চমুখ, অর্থাৎ যিনি কুকথা বলতে পারেন তিনিই কবি। কুকথা মানে, কু মানে কি, কু মানে সাধারণ বাঙালি জানে কু মানে খারাপ, সু মানে ভালো। হুম, আমরা ক্রিয়াভিত্তিক অর্থে কু মানে খারাপ নয়, কারি নবরূপে উত্তীর্ণ যেখানে তাকেই কু বলা হয়। কারি যিনি করেন, কিছু করেন, কবিতা লিখুন, সাহিত্য লিখুন, আর কোনো কাজই করুন, সে যখন নবরূপ নিয়ে আবির্ভূত হবে তখন তাকে বলবো কু। সে নবরূপটা কিভাবে হবে, একজন কবি কিভাবে নবরূপে লাভ করতে পারেন, একজন লেখক তিনি যদি সীমা লঙ্ঘন করতে পারেন, বর্তমানের সীমা লঙ্ঘন করে যদি ভবিষ্যৎ দ্রষ্টা হন, ভবিষ্যতের চলার পথের সন্ধান দিতে পারেন, তাহলেই তাকে বলবো আমরা নবরূপে উত্তীর্ণ হচ্ছেন। কারণ তিনি দ্রষ্টা হয়ে যাচ্ছেন, তখন স্রষ্টা হয়ে যাচ্ছেন, তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মানুষের, তাদের মনোভাবের, তাদের চিন্তা ভাবনার, সমাজের মঙ্গলের যত রকমের চিন্তা ভাবনা আছে, তাদের মার্গদর্শনকারী হিসেবে কবিরা অগ্রগামী হিসেবে, অগ্রদূত হিসেবে মানব সমাজকে নেতৃত্ব দিতে পারেন। তারা সেই কুকথাগুলো বলতে সক্ষম হন। যে কথা এটা নিম্ন সীমা লঙ্ঘনকারীও, সে তাকেও কু বলবো, তখন সেটা হয়ে যাবে খারাপ। যখন নেতিবাচক, মানে নিম্ন সীমা মানে কি, যেখানে শুধু বর্তমানেই নিবদ্ধ থেকে বর্তমানের চর্বিত চর্বণ, নিজের আত্মকথা, নিজের কথা, হ্যাঁ, সমাজের সম্পর্কের কথা নেই, ভবিষ্যতের কোনো কথা নেই, এরকম ব্যাপার। যার জন্য কবির ধর্ম কি হবে, পোয়েটিক্স অর্থ কি হবে, কবিদের নির্বাসন দাও। কবিরা যদি কুকবি হন, মানে সত্যিকারে নিম্ন সীমা লঙ্ঘন করেন, তাহলে সেই কবিরা কি করে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন? এখন কি অর্থে ওই পোয়েটিক্সে কবিদের নির্বাসন দাও বলেছিলেন গ্রিস দেশের প্রজ্ঞাবান মানুষেরা, সেটা বিতর্কিত প্রশ্ন, সেটা নিয়ে পরে এই আলোচনায় ঢুকছি না আমি। কিন্তু আমরা যারা কবিতা লিখি তাদের বুঝতে হবে যে কবিতা লেখা শুধু কবিতা কতগুলো শব্দকে জড়ো করে শুধু নিজের কথা বলে গেলাম, এটাকেই কবিতা বলে না। তাকে সমাজের মানুষের সঙ্গে, জড়জগতের জীবের সঙ্গে আমাদের যে চিন্তা ভাবনার সামগ্রিক একটা দর্শন, জীবন দর্শনের প্রতিফলন যদি তাতে না থাকে, যদি ভবিষ্যতে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শুধু আত্মকথন বলে গেলাম, সেটাও সমাজ সংসারের অভিজ্ঞতা শূন্য, একটা শুধু নিজস্ব কথা, ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত অভিব্যক্তির জন্য তাকে আমরা যথার্থ কবি বলবো কিনা, এই কবির ডেফিনিশন থেকে প্রাচীন ভাষাশাস্ত্রীরা কবিকে কিভাবে দেখতেন তার একটা সংজ্ঞা এর মধ্যে পাওয়া যাবে। আমি কোনো কবিকে ছোট না করে, আমরা মনে করি যারা কবিতা চর্চা করছেন লাখে লাখে মানুষ বাঙালি, তারা করে যান কবিতা চর্চা, কারণ তাকে তো ভাষাটা আয়ত্ত করতে গেলেও কবিতা লিখতে হবে। সেজন্য আমি তাদের কাছে কোনো নেতিবাচক সন্দেশ দেওয়ার জন্য আমি কবি শব্দের ব্যাখ্যা করছি না। কিভাবে বহন ক্রিয়াটা, এই যে কুকথাকে যে বহন করে, সীমালঙ্ঘনকারী, বর্তমানের সীমালঙ্ঘন করে ভবিষ্যতের কথা যারা বলেন, তারা বলেন এই বহন বার্তাটা বহন করছেন তিনি। কপ কপ করা মানে সেটাকে উল্টে দিলে বক বক করা হয়। তো আমি বকে যাচ্ছি, বক বক করে যাচ্ছি, অনেকের ভালো লাগছে না, ভালো লাগতে পারে, আমি সুবক্তা নই, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এবার চলে যাই আরেকটি শব্দে, বোধ শব্দ। সময় কি আছে, দেখুন সময় আছে কিনা। আজকে আর শুরু করে এবার আপনি আপনার প্রশ্নাবলীগুলো রাখুন, আমি পরের দিনে যারা চ্যাটে যারা অংশগ্রহণ করবেন, ফেসবুকে যারা নতুন নতুন প্রশ্ন রাখবেন, আমি চেষ্টা করব প্রথমে আপনার সঞ্চালনার শুরুর অভিভাষণের পরে আমি আমার প্রশ্নগুলোর উত্তর দেব, তারপরে যদি নতুন কিছু বলার সময় পাই। আমি চাই যে আপনি বেশি বেশি করে অংশগ্রহণ করুন সঞ্চালক হিসেবে,
আপনার সময় আমি কেড়ে নিতে চাই না, অমর্যাদা করতে চাই না। আমার অনেক সময় মনে হয়েছে যে আমি যেটা বলতে চাই বলাটা শেষ করলাম না, তাই হয়তো আপনাকে থামিয়ে দিয়েছি। সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করবেন না, ভুলভাবে যাতে আমাদের দর্শক শ্রোতারা না নেন। আর আমার বক্তা বা আমি বক্তব্য বলি, অনেক সময় দ্রুত হয়ে যায়, অনেক সময় স্লো হয়ে যায়, শব্দ খুঁজে পাই না, এরকম হতে পারে। অতিরিক্ত স্লো হয়ে যাচ্ছি, ধীরে বলছি, এরকম হতে পারে। সেটা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি শিক্ষণ চর্চা বা অধ্যাপনা কিছুই করিনি। কেরানির থেকে জীবন কাটিয়ে এসেছি সওদাগরি অফিসে। ফলে আমি বক্তা নই, সুবক্তা তো নই। সেইটা ক্ষমা সুন্দর চোখে দেখে আমাকে সহ্য করে নেবেন। আমি আপনাদের বর্ণ পরিচয়ের হদিশ আমি চেষ্টা করব। ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বের আলোকে বাংলা ভাষার বর্ণ পরিচয় আমি দেওয়ার চেষ্টা করব। বর্ণবোধ জাগিয়ে তোলার একটা চেষ্টা আমি করব। নমস্কার। আজকে সময় প্রায় শেষ হয়ে এসছে, তাহলে আজকে মোটামুটি সারাদিনে যা যা আজকের পর্বে যা যা বুঝলাম সেটা একটুখানি বলে নিচ্ছি। প্রথমে তো বৌনি শব্দটার প্রথমে বর শব্দটার মানে শুনলাম। বর মানে যেটা আর কি বরণ করা হয়, যে কোনো কিছু পেলে যখন বরণ করা হয়, মানে নারায়ণবাবু এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য বলেছেন, যেহেতু এটা আরো বিস্তৃত পরে আরো আমরা জানতে পারবো উনি বলেছেন। তো আপাতত ধারণাটা বোঝার জন্য যেটা বরণ করা হয় সেটাকেই বর বলা হয়। যেমন আমরা কারোর কাছ থেকে কোনো আশীর্বাদ পেলে সেটা বর পেয়েছি বলে বলা হয়, বা মিত্র বর বা পথিক বর, যা যা উদাহরণ উনি দিলেন এগুলো থেকেও বোঝা যায়। বর কোনো লিঙ্গভেদের কোনো কিছু না, সেটা আজকের দিনে পিতৃতান্ত্রিকতার শিকার আমাদের সমাজ, এই বর শব্দটার ব্যবহার। আর আমরা বৌনি শব্দটার মানে বুঝলাম যখন বিক্রেতা যা পণ্য বহন করে এনেছে, সেই বিক্রেতার বহন করা পণ্য যখন হস্তান্তর হচ্ছে, যখন ক্রেতার কাছে যাচ্ছে, তখন সেই বিক্রিত পণ্য একটা নবরূপে উত্তরণ হচ্ছে, সেটা সেক্ষেত্রে বয়ের পরে রস্যৌকার আসছে। তারপরে দন্তের হস্যি বৌনি, বৌনিতে দন্তের হস্যির ওখানে ব্যবহারটা ঠিক পরিষ্কার আজকে হলো না আমার কাছে, ওটা আমি পরের দিনকে আবার এই প্রশ্নটা রাখবো। আচ্ছা, তারপরে কবি কবি শব্দটারও মানে আমরা বুঝলাম। আর এখানে কু শব্দটা যখন বুঝলাম, সেখানে একটা প্রশ্ন মনে এলো, সেটা হচ্ছে এরকম, মানে কু শব্দটার যে ব্যবহারটার যে অধঃপতন ঘটেছে আজকের দিনে, মানে কু বলতে যে শুধুমাত্র খারাপ জিনিসই বোঝানো হয়, তার কারণ কি এটা একটা হতে পারে যে সাধারণত আমাদের সৎ পথে সৎ কার্য করার কথা, তো সেটাই যখন মানবতা হওয়ার কথা, সেখান থেকে যখন কেউ অন্যরকম অসৎ কার্য করে, তো সেখানে সেই কারির একটা অন্য রূপে নতুন একটা রূপে উত্তরণ ঘটে খারাপ কাজ করার ক্ষেত্রে, যেটা সৎ পথে থাকার কথা। তো সেই ক্ষেত্রে কি সেই ব্যবহারের করতে করতেই কি কুয়ের শব্দের এই ব্যবহারের মানেটা অধঃপতন হয়েছে কিনা, এটাও আমি পরের পর্বে আমি প্রশ্নটা আরেকবার রাখবো, আরেকবার মনে করিয়ে দেবো। আর কবি কারির বহন আর তার সক্রিয়তার হিসেবে আমরা কবি শব্দটারও অর্থ বুঝলাম। আজকে আমরা এই পর্বে আমরা এতটাই বুঝলাম। তো এই পর্বে যা যা প্রশ্ন মনে জেগেছে সেটা আমি পরের পর্বে আরেকবার বলে দেব। আর দর্শকদের বলছি, শ্রোতাদের বলছি, আপনাদেরও যদি যা যা কিছু মনে হবে, যা প্রশ্ন মনে হবে, যারা এখন লাইভে দেখছেন বা পরেও যারা অফলাইনে দেখবেন, তারা আমাদের এই পেজের এই ভিডিওর পোস্টে কমেন্ট করে রাখবেন। সেটা পরবর্তী পর্বে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে নারায়ণ বাবু যে একটা নতুন শব্দ বলতে যাচ্ছিলেন, বধ শব্দের মানে উনি বুঝিয়ে দেবেন। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী সোমবার বাংলাদেশে রাত 9টা আর ভারতে সন্ধ্যে 8:30 আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।